গণহত্যার বিচার আর জনগণের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন প্রেস সচিব। তিনি বলেছেন, স্বৈরাচারী সরকারের সকল ধরনের অপতৎপরতা কঠোর হস্তে দমন করা হবে। এস এম আরিফের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে ফেব্রুয়ারিতে হরতাল অবরোধ সহ নানা কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই পার্টি দেখেন এত বড় একটা হত্যাকাণ্ড হলো, এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই, এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন তারা আরো মিথ্যা কথা বলছে যে 3000 পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। এ সময় জুলাই গণহত্যায় বেশ কয়েকজন সাংবাদিকের নামে হত্যা মামলার বিষয় নিয়েও প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। একটা ভিকটিম ফ্যামিলি কেস করেছে এবং সেক্ষেত্রে আমরা মোরালি ওই ভিকটিম ফ্যামিলিকে যে বলতেও পারি না যে না আপনি কেসটা করেন না। তো এই জায়গাটা আমরা মনে করছি আমরা যথেষ্ট স্বচ্ছতার ইয়েতে আছি এবং মাত্র 4 জন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে, বাকি আপনি দেখেন কেউ তো অ্যারেস্টও হয়নি, ঠিক না? তা আমরা চাচ্ছি যে এই কেসগুলোর মাধ্যমে কেউ যাতে হ্যারাসমেন্টের শিকার না হন। সংবাদ সম্মেলনে প্রেস এক্রিডিটেশন কার্ডের নতুন নীতিমালা প্রণয়নে সরকারের প্রস্তাবনা তুলে ধরেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এমন একটা ব্যবস্থা রাখতে চাই যাতে কোনো একটা পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, বিভাগীয় সম্পাদক এবং মোট রিপোর্টার তাদের সংখ্যার উপর ভিত্তি করে আসলে সর্বোচ্চ 30% অথবা 15 জন এরকম একটা বিধান করার সুপারিশ করা হচ্ছে। নারীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দিনাজপুর ও জয়পুরহাটে অপ্রীতিকর ঘটনার বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপ প্রেস সচিব। নারীদের ফুটবল কোনোভাবে ব্যাহত হোক এটা সরকার চায় না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে একটি ধ্বংসপ্রাপ্ত ও যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পেয়েছে এবং তিনি পুনর্গঠনের জন্য ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহযোগিতা চান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা উপভোগ করছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও ভুয়া তথ্যের বিস্তার ঘটেছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। ওপেন সোসাইটি ফাউন্ডেশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্বল্পোন্নত দেশ উত্তরণ প্রক্রিয়ায় সহায়তা করার আগ্রহ প্রকাশ করে, যা প্রধান উপদেষ্টা স্বাগত জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনাতে বেশ কিছু উদ্যোগ নেবে বিএনপি, যাকে আন্দোলন বা সমালোচনা দুটোই করা যেতে পারে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করলে তার কারণ জনগণের কাছে তুলে ধরতে হবে। এদিকে জুলাই আগস্টের গণহত্যা ও আওয়ামী লীগের বিচার নিয়েও কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ। ইউসুফ আলীর রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই বিপ্লবে যে গণহত্যা হয়েছে তার বিচার যে কোনো মূল্যে করতে হবে। আওয়ামী লীগ এই দেশের নির্বাচন করতে পারবে না, করতে দেয়া হবে না, নিষিদ্ধ করা হবে। এই বিষয়ে তো আমরা পরিষ্কার বলেছি যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে। তার সিদ্ধান্তে এই দেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে। সুতরাং ব্যক্তির সাথে সেই সংগঠনেরও তো বিচার করতে হবে। গণহত্যার বিচার হলেও এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ অংশ নিতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠনের বিচারের জন্য আমরা তো এখনো পর্যন্ত তত বেশি সোচ্চার নই, কেউ তেমন উচ্চারণ করছে না। বিচ্ছিন্নভাবে যদি বলে অমুককে নির্বাচন করতে দেব না, আইন কি বলে?
নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে সেই সময় পর্যন্ত যারা রেজিস্ট্রেশন বৈধ থাকবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেটা তো মাথায় রাখতে হবে। নির্বাচনের ব্যাপারে যে কোনো ধরনের ঘড়িমসি জনগণ মেনে নেবে না বলেও উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। আমাদের জন্য ফরজ, এই জাতির জন্য ফরজ যে আমরা জুলাই গণঅভ্যুত্থানের মানুষের মধ্যে সৃষ্ট যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা শহীদ হয়েছে সেটাকে ধরে রাখবো এবং এটাকেই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে। এখানে ফাটল সৃষ্টি হয়, অনৈক্যের সৃষ্টি হয়, সেরকম কোনো পদক্ষেপ যেন আমরা না নিই। সেই জন্য নির্বাচন যদি বিলম্বিত হয়, কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহলের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে প্রস্তাবিত 31 দফা নিয়ে যশোর, নড়াইল ও ঝিনাইদহ বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান এ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। মাহবুব সৈকতের রিপোর্ট। যশোর, নড়াইল এবং ঝিনাইদহ জেলার তৃণমূল নেতাদের নিয়ে রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচির উপর কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কেবলমাত্র দেশের মানুষের কল্যাণের জন্যই প্রণয়ন করা হয়েছে বিএনপির এই 31 দফা কর্মসূচি। এই 31 দফার মাধ্যমে আমরা দেশের পরিবর্তন ঘটাতে চাই, শুভ পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, যেটি মানুষ প্রত্যাশা করে। এখন এই পরিবর্তনটিতে কোনো জাদু বা ম্যাজিক না যে আমরা বলবো আর হয়ে যাবে। এই পরিবর্তনের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে, আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে প্রথমে। আগামীতে দেশের জন্য ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বেই হবে বলেও দাবি করেন তিনি। যদি মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হয় তাহলে সেইভাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি তৈরি করতে বিভিন্ন মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন দলের শীর্ষ এই নেতা। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই, দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। দেশের মানুষের আস্থা ধরে রাখতে দলীয় নেতাকর্মীকে নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের উপস্থিত সকলের, যারা উপস্থিত নেই, যার গায়ে একবার সিল লিখেছে বিএনপি, সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সকল রাজনৈতিক দলের ঐক্যের উপরও জোর দেন তারেক রহমান। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। ভারতের সাথে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে সীমান্ত সম্মেলনে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের টোন ভিন্ন হবে বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে হত্যা, কাঁটাতারের বেড়াসহ কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না ভারতকে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সীমান্ত সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয়ের সভা। সভা শেষে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তসমূহ তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, ভারতের সাথে সম্পাদিত সীমান্ত সংক্রান্ত সকল ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা করা হবে সীমান্ত সম্মেলনে। যে ওই চুক্তির ভিতরে আপনি এরকম একটা করছেন যে 10 গ্রাম আঙ্গার পোতায় 0 লাইনের দিক দিয়ে আপনি ফেন্স করতে পারবেন, গভর্নমেন্টই পারমিশন দিছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো। কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিছি। মানে এই চুক্তির একটা অসম হয়ে গেছে, এইটার সাথে এটার কোনো কানেকশন ছিল না। এই ধরেন এরকম 2-4টা অসম চুক্তি, এইগুলি কিন্তু তো বাতিল
যেন করা হয়, এই জন্য তাদের আমরা বলবো, এই মানে একবার আমরা বাতিল করে দিলাম বলবো না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। ভারতীয় নাগরিক কর্তৃক অবৈধ অনুপ্রবেশ, অবৈধ মাদকদ্রব্য, বিস্ফোরক দ্রব্য চোরাচালান প্রতিরোধে গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে এবার কথা বলার টোনটা আলাদা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। খালি ওই ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না, আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলাপ আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এই জন্য আপনি বলতে ছাড় দেওয়া বা এইটা নিয়ে হবে না, আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে, এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না, কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিংয়ে সমাধান হবে, এইভাবেই তো আস্থা বৃদ্ধি পাবে। এখন হলো কি নূতনত্বটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে। পরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্ত হত্যা, বেড়া নির্মাণ সহ কোনো বিষয়ে ছাড় দেয়া হবে না ভারতকে। এই চাঁপাইনবাবগঞ্জ আঙ্গরপোতা দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন কোনো ছাড়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেছেন, 5 আগস্ট সহ বিভিন্ন আন্দোলনের মূল কারণ অবিচার লালন করা। অবিচারের যে বীজ সেটা হচ্ছে দুর্নীতি। ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতি নির্মূল করতে হবে। সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দুর্নীতি দমন কমিশনের প্রথম গণশুনানির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বাস আমরা যদি ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের এই ক্ষমতার প্রয়োগটা, যে ক্ষমতা যেটাকে আমরা অনুভব করি, সেই প্রয়োগটা আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। ক্ষমতাটাকে মনে করতে হবে আমাদের দায়িত্ব। তরুণদের চিন্তাভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, তরুণরা নেতৃত্ব না দিলে আগামী 1 দশকেও স্বৈর শাসনের অবসান হতো না। এ সময় তরুণ নেতৃত্বকে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে করা প্রদর্শনী পরিদর্শনে গিয়ে তিনি মন্তব্য করেন। সার্জিস বলেন, অভ্যুত্থানের পর চিন্তাভাবনার দিক থেকে একটা বড় জেনারেশন গ্যাপ দেখা যাচ্ছে। তরুণরা যেভাবে চায় সেভাবে তথাকথিত রাজনীতিবিদরা ভাবছেন না। যদি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওই সময় যেই পাকিস্তানি হানাদাররা আমাদের ভাইদের বোনেদের হত্যা করেছিল, তারা যদি হায়না হয়, হানাদার বাহিনী হয়, তাহলে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগরা এই 24-এর সবচেয়ে বড় হায়না এবং হানাদার বাহিনী। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকেই সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সকাল থেকে দূরপাল্লার সঙ্গে কমিউটার ট্রেনের টিকিট বিক্রি দেখা যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসএম আরিফের আরও একটি রিপোর্ট। সরকারের আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি প্রত্যাহারের পর সারা দেশে রেল চলাচল এখন স্বাভাবিক। দীর্ঘ প্রায় 30 ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচলে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে, যদিও শিডিউল বিপর্যয়ের কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় তাদের। হ্যাঁ, শিডিউল তো অবশ্যই বিপর্যয় হয়েছে, আধা ঘন্টা মতো বসে রয়েছে, ট্রেন ছাড়ে নাই। এখন শুনতেছি এখানে এসে অনেকের কাছে যে কেউ টিকিট কিনছে কিন্তু অনিশ্চয়তার কারণে আবার বিক্রি করে দিছে, যে যেতে পারে কি না পারে যদি ট্রেন আবার বন্ধ থাকে। যারাই আন্দোলন করবে আমি অনুরোধ করব জনভোগান্তি যেন সৃষ্টি না করে, আন্দোলন করুক, নির্দিষ্ট একটা সময় দিক এবং আগে জানাই দিক যে অমুক দিনে ট্রেন চলবে না। রাজধানীর কমলাপুর স্টেশন থেকে বুধবার ভোর 6:30 থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। স্টেশন ম্যানেজার জানান, প্রায় প্রতিটি যাত্রায় কিছুটা শিডিউল বিপর্যয় ঘটেছে। আমাদের ফারাবাদ এক্সপ্রেস ট্রেনটা সবচেয়ে বেশি বিলম্বে গেছে, 4 ঘন্টা বিলম্বে গেছে। এটা আপনারা জানেন, এটার গতকাল কব ডে ছিল, আজকে এটা সার্ভিসিং ডে ছিল। সার্ভিসিং করি, ওয়াশপিট করি, তারপরে এই ট্রেনটা যাওয়ার কারণে এটার বেশি বিলম্ব হয়েছে। তিনি জানান, রানিং স্টাফদের কর্মবিরতির কারণে একদিনে কমলাপুর স্টেশনে লোকসান হয়েছে 1 কোটি টাকার বেশি। গতকালকে যে সকল ট্রেন চলাচল করে নাই সেগুলো 100% রিফান্ডের ব্যবস্থা রাখছি। অনলাইনের টিকিটের রিফান্ড অনলাইনে এবং কাউন্টার টিকিটের রিফান্ড কাউন্টারে হচ্ছে। একদিনে ঢাকা স্টেশনের 1 কোটি 15 থেকে 20 লাখ টাকা আর্নিং হয় বা টিকিট বিক্রি হয়।
সেটা কালকে করা যায় নাই, আপনারা জানেন ট্রেন চলাচল না হওয়াতে। দ্রুতই শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার প্রত্যাশা জানান কমলাপুর রেল স্টেশনের এই স্টেশন ম্যানেজার। SM আরিফ, মাইটিভি, ঢাকা। প্রায় 13.5 ঘন্টা পর বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে 15 রুটে বাস চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে বরিশাল বাস শ্রমিক ইউনিয়নের নেতারা। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের পর সন্ধ্যা 7:30টায় এই ঘোষণা দেওয়া হয়। এর আগে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ সকাল 6টা থেকে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 15টি রুটে বাস ধর্মঘট করেন পরিবহন শ্রমিকরা। এতে বরিশাল থেকে দক্ষিণের বরগুনা, পটুয়াখালী, ভোলা, জালুকাঠি, পিরোজপুর ছাড়াও বাগেরহাট, খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন। আইজিপি বাহারুল আলম বলেছেন, বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক বেশি গ্রহণ করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে। এবারের ইজতেমায় প্রায় 7,000-এর মতো আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া বিশ্ব ইজতেমার পক্ষ থেকে তাবলিগের কাজে নিয়োজিত প্রায় 10,000 স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। আইজিপি বলেন, পুরো ইজতেমা ময়দানকে 335টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইজতেমা এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। আমরা আবার মনে করব যে এখানে রাষ্ট্রের বাহিনী হিসাবে আমাদের তো ম্যান্ডেটই আছে নিরাপত্তা রক্ষার। ডিজিটাল সেবায় দুর্নীতির সুযোগ কমিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা অ্যাপোস্টিল কনভেনশন বাস্তবায়নের প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সর্বোচ্চ পর্যায়ের সায় ছিল বলেই ব্যাংকগুলোতে চুরি হয়েছে। দুর্নীতির কারণে যখন দেশের এমপি বিদেশে জেল খাটে, তখন সেখানে বাংলাদেশিরা ইমেজ সংকটে পড়েন। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি, এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু পেরেছে। বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে কারাবরণকারী যেসব সদস্যরা সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তারা সবাই নির্দোষ নয়, এমন দাবি করেছেন পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবারবর্গ ও বেঁচে ফেরা সেনা অফিসাররা। মহাখালীতে রাওয়া ক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করে তারা পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের পাশাপাশি কোনো অপরাধী যেন পার না পায় তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। পিলখানা হত্যাকাণ্ডের অভিযোগে কারাবরণকারী বিডিআর সদস্যদের সম্প্রতি জেলখানা থেকে মুক্তি পাওয়ার পর রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যরা এবং বেঁচে ফিরে আসা অফিসারগণ। আমরা 8টা ফ্যামিলি ছিলাম, ঠিক আছে, ওই বিল্ডিং এর 6টা ফ্যামিলি শহীদ হয়েছেন। এ সময় স্মৃতিচারণ করেন 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের সেই ভয়াল ঘটনার। যে দুইজন আমাদেরকে নিয়ে যাচ্ছিল, তাদেরকে বলে যে এদেরকে কই নিয়ে যাচ্ছিস? তারা উত্তর দিয়ে কোয়ার্টার গার্ডে নিয়ে যাচ্ছি। সাথে সাথে আরেকজন এসে বলে, অফিসারের রক্ত দেখতে কোয়ার্টারে নিয়ে যাওয়ার দরকার নেই, এদেরকে এখানেই ধরে মারা ফেলি। সাইফের পেটে 4টা গুলি, যে সাইফকে আমি সকালবেলা নাস্তা করিয়ে আমি ইউনিফর্ম পরিয়ে দিয়েছি। যৌথ সংবাদ সম্মেলনে জেলখানা থেকে মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের বিষয়ে নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। তৎকালীন সরকার কর্তৃক গঠিত আনিসুজ্জামান তদন্ত কমিশন, সেনাবাহিনী কর্তৃক গঠিত সেনা তদন্ত, সিআইডি তদন্ত এবং বিডিআর ইউনিটের তদন্তে রাজনৈতিক কারণে পেছনের ষড়যন্ত্রকারীরা বেরিয়ে আসেনি। তবে তাদের তদন্তে বিপদগামী বিডিআর জওয়ানদের সরাসরি অংশগ্রহণে 25 ও 26 ফেব্রুয়ারির ম্যাসাকার সংগঠিত হওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। অতএব অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত বিপদগামী জওয়ানদের নিরপরাধ বলার কোনো সুযোগ নেই এবং যারা সাজা পেয়েছেন তাদের মুক্তির দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। অপরাধীরা যাতে কোনোভাবেই পার না পায় এবং পাশাপাশি সুষ্ঠুভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের একান্ত দাবি, সাজাপ্রাপ্ত অপরাধীদের প্রাপ্য সাজা অবিলম্বে কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করত বাহিনীটিকে কলঙ্ক মুক্ত করা হোক। সঠিক বিচার না হলে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়াটাই অস্বাভাবিক নয়। বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
বিডিআর ম্যাসাকারের পেছনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র জড়িত আছে বলে জাতি বিশ্বাস করে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে অবৈধভাবে আনা 2150 কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোরে উপজেলার সমসচূড়া বাজারে পূর্ব পাশে অভিযান চালিয়ে এসব গরুর মাংস জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবির হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল। বিজিবি সূত্র জানিয়েছে, নালিতাবাড়ি উপজেলার সীমান্তে ভারত থেকে চোরাই পথে গরুর মাংস পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সমসচূড়া সীমান্তে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ফ্রিজিং গাড়ি ভর্তি প্যাকেটজাত গরুর মাংস ফেলে রেখে 4-5 জন চোরা কারবারি পালিয়ে যায়। পরে গাড়ি ভর্তি গরুর মাংস সহ ফ্রিজিং গাড়িটি জব্দ করা হয়। জব্দকৃত মাংস পরবর্তীতে বিধি মোতাবেক নিলাম করা হবে বলে জানিয়েছে বিজিবি। মাই টিভি বিশেষ। শুল্ক হ্রাস, আমদানি সহ সরকারের নানা পদক্ষেপের পরেও নিয়ন্ত্রণহীনভাবে চালের বাজার। মাত্র 1 মাসের ব্যবধানে মানভেদে বিভিন্ন চালে কেজি প্রতি 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। কয়েকটি কর্পোরেট কোম্পানি চালের বাজারে নামার পর বাজার অনেকটা তাদের নিয়ন্ত্রণে বলে দাবি করছেন মিল মালিক সহ আড়তদাররা। মিল মালিকরা বলছেন, বন্যা সহ আমদানি না হওয়ায় বাড়ছে চালের দাম। এস এম তানবীরের বিশেষ রিপোর্ট। দেশের বাজারে কয়েক সপ্তাহের ব্যবধানে হুট করে বেড়ে যায় চালের দাম। সরকার কারসাজির অভিযোগ তুলে শুল্ক হ্রাসসহ আমদানির অনুমতি দিলেও 2-1 টাকা কমে আবারও বেড়ে যায় দাম। মাত্র 1 মাস ব্যবধানে চিকন চাল কেজি প্রতি 10 থেকে 12 টাকা এবং মোটা চাল 5 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। আড়তদাররা বলছেন, তাদের বিরুদ্ধে মজুদের অভিযোগ ভিত্তিহীন। উল্টো বাড়তি দামে কিনে বাড়তি দামে বিক্রয় করতে হচ্ছে তাদের। ক্রাইসিস দেখিয়া ওই ধানের দাম বাড়তি, এরা ধানের দাম বাড়াই দিছে, মিলাররা চালের দাম বাড়াই দিছে। আমাদের এখানে কোনো স্টক কোনো ব্যাপার না, স্টক হলো মিলেন। আমি যদি একটা মিলে চাই 10 করে চাই 10 করে দিয়ে দেবো। আমরা যদি চান 5 করে চাই দিতে। এখন শিক্ষিত ফ্যামিলির দিকে ঢুকে গেছে গাই ব্যবসা। আগে মুরুক্ষ ছিল, অনেক ভালো ছিল। বাড়তি দামে চাল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। আমরা এখন চলার মতে নাই, আমাদের ডাল দিয়ে ভাত খেতে কষ্ট হয়ে যায়। সব জিনিসের দাম বাড়ছে, কামও কম। চাউলের দর, তেলের দর, আনতারি বাড়ছে, এগুলো তো আমরা চলা খুব মুশকিল। খুচরা কিনি 65 টাকা। যারা দিন মজুরি থাকে খুব কষ্ট। ঘর ভাড়া দেবো না, চলো না খাবো। কর্পোরেট কোম্পানি ও আড়তদার একে অপরের দিকে অভিযোগের তীর ছুটছেন। অভিযোগের তীর মিল মালিকদের দিকে থাকলেও তারা বলছেন, গেল বছর বন্যা হওয়ায় ধানের আবাদ কম হয়েছে। একই সাথে কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের কারণে বাড়ছে ধান ও চালের দাম। তা এই বছরে বাজারটা মূলত আগে থেকে বৃদ্ধি হয়ে গেছে, কারণ সরকারও একটা ধান কেনার যে একটা রেট দিছে, বেশি রেট, এই রেটের উপরেই বাজারটা আর নিয়ন্ত্রণ হলো না বা কমেও নেই। আবার বিভিন্ন জায়গায় বন্যার কারণে ধান টান মার হয়ে গেছে। ধানের বাজার অস্থিতিশীল আছে এবং তার সঙ্গে যোগ হয়েছে কর্পোরেট কোম্পানিগুলো এখন চাউল বিক্রি করছে না, শুধুমাত্র ধান কিনে যাচ্ছে। একজন মজুতদার হিসাবে তারা যে কাজ করার দরকার সেই কাজ করছে, তারা রানিং কোনো সেল করছে না। এই রানিং সেল না করার কারণে এবং শুধুমাত্র ধান কিনে যাওয়ার কারণে বাজারে তার প্রভাব পড়েছে। আমদানি বৃদ্ধি সহ চালের বাজার নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। চালের উপর আমাদের সবসময় নজর রাখতে হবে এবং সে রাখতে গিয়ে আমাদের উৎপাদন থেকে বাজারে বিক্রয় পর্যন্ত এটাকে মনিটর করতে হবে। প্রয়োজনের ক্ষেত্রে আমদানিকেও মনিটর করতে হবে। ব্যবসায়ীদের, কর্পোরেটদের উপরে তার ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা নিশ্চিত করতে আসলে মেকানিজমটা আরও শক্তিশালী হওয়া দরকার বলে আমি মনে করি এবং সেটা আরও বেশি অ্যাগ্রেসিভলি চালু করা উচিত, কারণ এদেশের গরিব মানুষের সংখ্যা বিশাল। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা। প্রবাসী সংবাদ। মালয়েশিয়ায় জাতীয় সামাজিক সাংস্কৃতিক দল জাসাসের উদ্যোগে সাবেক মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, মালয়েশিয়া জাসাস শাখা এই সংবর্ধনা আলোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া জাসাসের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ আসাদ আহমেদ মাসুমের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য সচিব ইমতিয়াজ আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে মিশকাতুল ইসলাম চৌধুরীকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মালয়েশিয়া জাসাসের নেতা বাশখালীর বাদশা মিয়া, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার সাধারণ সম্পাদক তারেক সালাম, মালয়েশিয়া জাসাসের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক শাওন ইসলাম, প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সহ আরও অনেকে।